ড্রামার শুরুতে আমরা মিস্টার লি নামে একটি লোককে দেখতে পাই, যে জেরি নামে একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, এরপর থেকে আমি যেন তোকে আমার আশেপাশে দেখতে না পাই। এই লোকটি হলো জেরির আঙ্কেল। এরপর আমাদের দেখানো হয় 15 বছর পরের কাহিনী। গল্পটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি গল্প শুরু করে দিই, যেখানে জেরি অনেক বড় হয়ে গেছে আর ওর আঙ্কেলকে শাস্তি দেওয়ার জন্য তার সব ইলিগাল ইনফরমেশন কালেক্ট করছে। একটু পর ওর আঙ্কেল একটা মেয়েকে নিয়ে রুমে ঢোকে, যার কারণে জেরি তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কিন্তু ওর আঙ্কেল বুঝতে পারে ওর রুমে কেউ একজন এসেছিল, তাই ও পুরো রুমটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর ওর আঙ্কেল সেই মেয়েটাকে বলে, তুমি এখন চলে যাও, কারণ আমার এখন কোনো মুড নেই। এরপর ওর আঙ্কেল তার ল্যাপটপে হাত দিয়ে দেখে সেটা অনেক গরম। বুঝতে পারে তার রুমে কেউ এসেছিল এবং ল্যাপটপটা ইউজ করেছে। সে তার লোকদের দিয়ে পুরো বাড়ি সার্চ করে, কিন্তু কাউকে দেখতে পায় না। মজার বিষয় হলো জেনি ওর আঙ্কেলের সামনে দিয়ে চলে যায়, কিন্তু ওর আঙ্কেল জেনিকে চিনতে পারে না, কারণ জেনি অনেক বড় হয়ে গেছে আর ওর আঙ্কেল জেনিকে অনেক ছোটবেলায় দেখেছিল। এদিকে জেনির হাতে ওর আঙ্কেলের সব ইনফরমেশন চলে এসেছে। জেনি ওর আঙ্কেলকে একটা মেসেজ করে বলে, কেমন লাগছে এখন? পাপ কখনো ঢেকে রাখা যায় না, সত্য ঠিক সামনে চলে আসবে। এরপর বেলা নামে একটি মেয়েকে দেখা যায়। ওর হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে কিনা এটা জানার জন্য ও জেনিকে হায়ার করে। আসলে জেনি ছিল একজন ডিটেকটিভ। জেনি বেলাকে বলে, ম্যাম আপনি কোনো টেনশন করবেন না, আপনার হাজবেন্ডের অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে কিনা সেটা আমি খুব শীঘ্রই আপনাকে জানিয়ে দিব। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর একটি ছেলেকে দেখা যায় যার নাম ছিল হিউন। ও ছিল জেনির ডিটেকটিভ পার্টনার। ও জেনিকে ফোন করে ওদের কাজের বিষয়ে কিছু ইনফরমেশন দেয়। তখন জেনি বলে, ঠিক আছে, তোমার কাজ এই পর্যন্তই, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। এরপর দেখা যায় জেনি একটা বারে আসে, আর সেখানে বেলার হাজবেন্ড যার নাম ছিল মাও। এখানে জেনি তো প্ল্যান করে এসেছে। ও মাওয়ের কাছে এসে বলে, চলো আমরা একটা গেম খেলি। গেমের নিয়ম এমন ছিল যে যতবার হেরে যাবে সে ততবার ড্রিঙ্ক করবে। এখানে জেনি একবারের জন্য হেরে যায় না, আর মাও বারবার হেরে যাওয়ার কারণে ওকে অনেক বেশি ড্রিঙ্ক করতে হয়। জেনি মাওকে জিজ্ঞেস করে, তোমার ওয়াইফ জানে না এরকম কয়টা রিলেশন তুমি করো? মাও অনেক ড্রিঙ্ক করার কারণে ও সবকিছু জেনিকে বলে দেয়, আর জেনি এই সবকিছু রেকর্ড করে রাখে যেন ও ওর ওয়াইফকে বলতে পারে। সিন কাট হলে দেখা যায় জেনি ঘুম থেকে কিন্তু সে তার রুমে ছিল না, অন্য কোথাও ছিল। ও তো অনেক বেশি শকড হয়ে যায়। আসলে রাতে জেনিও অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, যার কারণে ওর কিছুই মনে নেই। জেনি বাহিরে এসে চ্যানকে দেখতে পায়। চ্যান ছিল সেই ক্লাবের মালিক যেখানে জেনি অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। চ্যান বলে, টেনশন করো না, তুমি কাল রাতে আমার ক্লাবে অনেক বেশি ড্রিঙ্ক করে সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে, কাল রাতে তুমি আমার ক্লাবের অনেক কিছু ভেঙে ফেলেছো, নষ্ট করেছো, তার ক্ষতিপূরণ দিতে হবে। জেনি বলে, আমি কি এমন ভেঙেছি যে ক্ষতিপূরণ দিতে হবে? তখন চ্যানের ম্যানেজার সেই সমস্ত জিনিসের লিস্ট ধরিয়ে দেয় যা ও ভেঙে ফেলেছে। এইসব শোনার পর জেনি তো অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাল রাত মিস্টার মাও একটি মেয়েকে জোর করে ড্রিঙ্ক করানোর চেষ্টা করছিল, আর সেখানে জেনি চলে আসে আর মাওয়ের সাথে অনেক মারামারি করে, যার কারণে অনেক জিনিসপত্র ভেঙে যায় যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। ঠিক তখনই সেখানে চ্যান চলে আসে, আর একটা মেয়েকে এত স্ট্রংলি ফাইট করতে দেখে ও তো ফিদা হয়ে যায়। তখন জেনি ওর সামনে এসে বলে, এভাবে হা করে কি দেখছো? এর আগে কখনো সুন্দরী মেয়ে দেখোনি? তখন চ্যানের ম্যানেজার ওকে বলে, ম্যাম আপনি আমাদের অনেক ক্ষতি করে দিয়েছেন, অনেক কিছু ভেঙে ফেলেছেন, তার ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক তখনই জেনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, যার কারণে চ্যান ওকে ওর বাসায় নিয়ে আসে। সিন এখন বর্তমানে। জেনি উঠে দাঁড়িয়ে চ্যানের কাছে চলে আসে আর বলে, স্যার এটা অনেক বেশি হয়ে যায়, যে টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা কি একটু কম করা যায় না? চ্যান তো ওর দিকে হা হয়ে তাকিয়েছিল, কারণ চ্যানের মনে তো লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। তখন চ্যানের ম্যানেজার বলে, হ্যাঁ আমরা একটু কম রাখতে পারি, তবে তার বিনিময়ে আপনাকে আমাদের পুরো ক্লাবটা ক্লিন করে দিতে হবে। এটা শোনার পর জেনি তো মনে মনে অনেক রেগে যায়, আর চ্যানের কাছে এসে বলে, স্যার আসলে আপনি যদি আমাকে একটু সময় দেন, এই 1 মাস, তাহলে আমি আপনার পুরো টাকাটা শোধ করে দিব। চ্যান তো তখনও ওর দিকে হা হয়ে তাকিয়েছিল, কারণ ও জেনির প্রেমে পড়েছে। ও জেনিকে কাছে টেনে নিয়ে বলে, আমি তোমাকে সময় দিতে পারি, তবে একটি শর্তে। জেনি বলে, কি? চ্যান বলে, এই 1 মাস আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। এখানে জেনির কোনো উপায় ছিল না, কারণ অত টাকা ওর কাছে ছিল না, তাই ও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জেনি মাওয়ের সাথে দেখা করতে এসেছে। ও মাওকে বলে, তোমার সবকিছুর ইনফরমেশন আমার কাছে রয়েছে, তুমি যদি আমাকে দ্বিগুণ পরিমাণে টাকা দাও তবে আমি তোমাকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে দিতে পারি। এখানে মাওয়ের কিছু করার ছিল না, তাই ও রাজি হয়ে যায় আর বলে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সেটা হলো, আমার ওয়াইফ একটা জায়গায় বারবার যায়, কিন্তু কেন যায় এই সব ইনফরমেশন তুমি আমাকে এনে দিবে। জেনি এতে রাজি হয়ে যায়
আর কথা মতো সেখানে চলে আসে যেখানে বেলার আসার কথা ছিল, কিন্তু ও ভেতরে ঢুকে কোথাও বেলাকে দেখতে পায় না। তখন সেখানে একটি মেয়ে চলে আসে আর জেনিকে বলে আপনি আমার সাথে আসুন। আসলে মেয়েটি জেনিকে অন্য কেউ ভেবেছে, আর জেনি ভাবছে এই মেয়েটার সাথে গেলে হয়তো ও বেলার খোঁজ পাবে। জেনি মেয়েটার সাথে চলে আসে আর মেয়েটা জেনিকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। একটু পর সেখানে একটি মেয়ে চলে আসে, ওর নাম লি। লি জেনিকে এই ড্রেস পরতে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এই ড্রেসটা কেন পরেছো, তাড়াতাড়ি খুলে ফেলো। এখানে চ্যান জেনিকে এই ড্রেস পরে দেখে একেবারে ফিদা হয়ে যায়, কারণ জেনিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। চ্যান এসে বলে তোমরা এখানে ঝগড়া কেন করছো? লি বলে দেখো তুমি আমার জন্য যে ড্রেসটা কিনেছো সেটা এই মেয়েটা কোথা থেকে এসে পরে ফেলেছে। চ্যান বলে আমি ওকে ডেকেছি আর এই ড্রেসটা পরার অনুমতি দিয়েছি। এটা শোনার পর লি অনেক শকড হয়ে যায়। চ্যান জেনিকে বলে চলো যাই। জেনি এখানে কোনো কথা না বলে চ্যানের সাথে চলে যায়। দেখা যায় ওরা একটা পার্টিতে এসেছে, এখানে একটি জায়গা নিলামে বিক্রি হচ্ছে। এরপর যখন জমির প্রজেক্টটি শো করা হয় তখন চ্যান অনেক আপসেট হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান যখন অনেক বেশি ছোট ছিল তখন একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল আর চ্যান ওর মাকে ডাকছিল, কিন্তু চারদিকে অনেক আগুন থাকার কারণে ও ওর মাকে হারিয়ে ফেলে। এদিকে জেনির চোখেও পানি চলে আসে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেনি অনেক ছোট ছিল আর তখন সবাই ওকে বেইমানের মেয়ে বলছিল। সবাই এটা বলছিল যে ফ্যাক্টরিতে জেনির বাবা আগুন লাগিয়েছে। এরপর দেখা যায় চ্যান সেই জমিটি দ্বিগুণ দামে কিনে নেয়। এটা দেখে জেনি অনেক শকড হয়ে যায়। ও ভাবে এই জমিটা চ্যান কেন এত দামে কিনলো। এরপর দেখা যায় চ্যান বসে ড্রিঙ্ক করছিল আর দেখানো হয় জেনি চ্যানকে বলেছিল এই জমিটা আমি কিনতে চাই। চ্যান বলে কেন? জেনি বলে কারণ এই জমির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জমিতে যখন আগুন লেগেছিল তখন আমি আমার প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলেছি। চ্যান এবার ওর অ্যাসিস্ট্যান্টকে বলে জেনির ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমার চাই। এরপর জেনি হিউনকে বলে আমি ছোটবেলা থেকে যে জমিটি কিনতে চেয়েছিলাম সেই জমিটি চ্যান কিনে ফেলেছে, তাই আমি ওর সাথে থেকে ওই জায়গার ইনভেস্টিগেশন করতে চাই। হিউন বলে সেটা 15 বছর আগের কথা, এখন এসব নিয়ে ইনভেস্টিগেশন করে কি লাভ? জেনি বলে আমি শুধু এটা প্রমাণ করতে চাই যে আমার বাবা নির্দোষ ছিল। এরপর দেখা যায় জিনি চ্যানের জন্য একটি কেক নিয়ে এসেছে। যে কেকটি দেখে চ্যানের মনে পড়ে ছোটবেলায় একটি মেয়ে ঠিক সেম একটি কেক ওকে খেতে দিয়েছিল। জেনি চ্যানকে বলে এই কেকটা খেতে অনেক মজা, তুমি খেয়ে দেখতে পারো, আর হ্যাঁ আজ থেকে আমি তোমার সব কথা শুনবো। চ্যান বলে তার মানে আগামী 1 মাস তুমি আমার সমস্ত কথা মেনে চলবে। জিনি রাজি হয়ে যায়। এরপর চ্যান জেনিকে ওর পছন্দ অপছন্দ সবকিছু বলে আর জেনি সেটা নোট করে নেয়। চ্যান এবার জেনিকে বলে চলো এবার আমরা একটা মিটিং এ যাব। এখানে চ্যান ওর একটা আঙ্কেলের সাথে মিটিং করছিল। ওর আঙ্কেল চ্যানকে বলে এখন দেখি তুমি আমার সাথে আর কোনো ডিলই করো না, এভাবে চলতে থাকলে তো তুমি অনেক লসে পড়ে যাবে। চ্যান বলে আঙ্কেল আমি এখন বড় হয়েছি আর আমি জানি কার সাথে ডিল করলে লস হবে আর কার সাথে ডিল করলে লাভ হবে। আসলে চ্যান তার আঙ্কেলকে খুব একটা পছন্দ করতো না। তার আঙ্কেল কথায় কথায় চ্যানকে বলে তোমার এখন বয়স হয়েছে বিয়ে করার, তো কবে বিয়ে করছো? চ্যান বলে আমি এখন বিয়ে করতে চাই না। আঙ্কেল বলে তুমি যদি চাও তাহলে আমার মেয়ে লিনের সাথে তোমাকে বিয়ে দিতে পারি। চ্যান সরাসরি না বলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আর আঙ্কেল এতে অনেক বেশি রেগে তার হাতে থাকা কাপটি ছুঁড়ে দেয়। জিনি সেটাকে ধরে ফেলে। তারপর জিনির মনে পড়ে যায় ও এটা কি করলো। এখন যদি সবাই বুঝতে পেরে যায় ও একজন ডিটেকটিভ, তখন জেনি অ্যাক্টিং করে বলে সরি আঙ্কেল, আমি আসলে এটা ধরতে চাইনি, কিন্তু কিভাবে যে ধরে ফেললাম বুঝতে পারিনি। চ্যান তখন জেনিকে বলে আমি কি তোমাকে বলেছি ওকে সরি বলার জন্য? তাড়াতাড়ি যাও এখান থেকে। এর পরের সিনে দেখা যায় হিউন জেনির হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল কারণ ও হাতে ব্যথা পেয়েছে। হিউন জেনিকে বলে আমি তোমাকে বলেছিলাম ওই চ্যানের সাথে কাজ না করতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তখন জেনি বলে আরে এত টেনশন করো না, ওরা তো আর জানে না আমি কে। এটা বলে তো দুজনে অনেক হাসাহাসি করছিল। এদিকে দেখা যায় চ্যান জেনির জন্য মেডিসিন নিয়ে আসছিল। ও ওদের দুজনকে একসাথে এত মজা করতে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায় আর সেখান থেকে ফিরে যায়। যাই হোক পরের দিন সকালে জেনি মেয়েদের একটা ড্রেস পরে চ্যানের ঘুম ভাঙিয়ে দেয়। চ্যান তো দেখি শকড হয়ে যায় আর বলে তুমি এরকম ড্রেস কেন পরেছো? জেনি বলে কারণ আমি তোমার জন্য সব পছন্দের খাবার রান্না করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হও আর খেতে চলে আসো। ওরা খাবার খাওয়া শেষ করে চ্যান জেনিকে বলে আজ তোমাকে একটা পার্টিতে যেতে হবে। জেনি তো পার্টিতে সুন্দর করে সেজে চলে আসে। এখানে একটি ওয়েটার জেনিকে দেখে বলে তুমি কি নতুন জয়েন করেছো? ধরো নাও, এটা 305 নাম্বার রুমে দিয়ে এসো। জেনি এখানে মনে মনে বলে এই ওয়েটারকে কি আমার ওয়েটার মনে হয় নাকি যে আমাকে ওয়েটারের কাজ করতে বললো। যাই হোক ও চ্যানের বিশ্বাস অর্জন করার জন্য ওয়েটারের কথা মতো 305 নাম্বার রুমে চলে আসে। এরপর দেখা যায় ওয়েটারটি চ্যানের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আপনারা যে মেয়ের কথাটি বলেছিলেন সে ক্লাবে এসেছে আর তাকে দিয়ে আমি কাজটা করিয়েছি। দেখা যায় চ্যান এই কাজটা ইচ্ছে করে করেছে কারণ মাও নামে সেই ছেলেটি প্রতিদিন ওদের বাড়ি চলে আসে আর ড্রিঙ্ক করার পরে টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়।
আর জেনিকে এই জন্য পাঠিয়েছে যেন জেনি ওকে উচিত শিক্ষা দেয়। দেখা যায় জেনি 305 নাম্বার রুমে চলে এসেছে। মাও একটা মেয়ের সাথে ফ্লড করার চেষ্টা করছিল আর জেনি সেটা ভিডিও করে রাখে। মাও বলে তুমি এটা কেন করছো? জেনি বলে কি করব বলো, সবাই আমাকে শুধু তোমাকে ধরার জন্যই হায়ার করে। যাই হোক, তুমি এই ক্লাবের সমস্ত টাকা পরিশোধ করে চলে যাবে, তা না হলে এই ভিডিওটি আছে যেটা তোমার জন্য খুব বিপজ্জনক। এরপর জেনি সেখান থেকে চলে আসে। জেনির এই সমস্ত কাজ দেখে তো সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরপর জেনি একজন ওয়েটারকে বলে আমি যাদেরকে আসতে বলেছিলাম তারা কি চলে এসেছে? ওয়েটার বলে হ্যাঁ, আসলে জেনি এখানে তাদেরকেই ডেকেছিল যারা ওই জমিতে থাকা শপের মধ্যে কাজ করত। জেনি তাদেরকে ডেকে ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু এখান থেকে ও কোনো ইনফরমেশন পায় না, কারণ তাদের মধ্যে অনেকেই আগুন লাগার আগেই সেখান থেকে চলে গিয়েছিল, আবার কেউ কেউ আগুন লাগার পরে জয়েন করেছিল। জেনি অনেকটা হতাশ হয়ে যায়, তাই ও মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামি করতে থাকে। একটু পর সেখানে চ্যান চলে আসে। চ্যান ওকে বলে তুমি এখানে মাতলামি করছো, তাড়াতাড়ি বাসায় চলো। জেনি চ্যানকে বলে তুমি আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারো না। চ্যান বলে বেশি কথা না বলে চলো, কিন্তু জেনি ও কিছুতেই রাজি হচ্ছিল না, যার কারণে চ্যান ওকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে আসে। জেনি এখানে চ্যানকে বলে তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমার কিছু হবে না, বরং আমি তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবো। এই কথাটা শোনার পর চ্যানের ছোটবেলার কথা মনে পড়ে যায়। চ্যানের ছোটবেলার সেই বান্ধবী চ্যানকে সেম কথা বলেছিল। আসলে সেই মেয়েটি হলো জেনি। কোনো একটা কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল। এবার চ্যান জেনিকে বলে তুমি আসলে কে বলো তো? জেনি এখানে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। জেনি অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মাতলামি করছিল আর চ্যানের খুব কাছাকাছি আসছিল। একটা সময় তো ও চ্যানকে কিসও করে বসে। চ্যান ওকে কিছু বলে না, কারণ ও তো জেনিকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। সকালবেলা জেনি ঘুম থেকে উঠে দেখে ও চ্যানের রুমে। তখন ও কাল রাতের কথা মনে করে। দেখা যায় ও যখন চ্যানকে কিস করছিল তখন চ্যানও ওকে অনেক বেশি আদর করে কিস করছিল। এইসব ভেবে তো জেনি মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ জেনিও চ্যানকে ভালোবাসতে শুরু করেছে। এরপর বাড়ির কিছু কাজের লোক জেনির কাছে এসে বলে ম্যাম তার জরুরি কাজে বাহিরে গিয়েছে আর আমাদেরকে বলেছে আপনার খেয়াল রাখতে, আপনার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমাদেরকে বলবেন। জেনি তাদেরকে বলে আচ্ছা, এই বাসায় যেসব মেয়েরা আসে তাদেরকে কি সেম ভাবে কেয়ার করা হয়? লোকগুলো বলে না, আসলে এই বাসায় এর আগে কখনো কোনো মেয়ে আসেনি, আপনিই প্রথম। জেনি তো তখন মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে তার মানে চ্যানের কোনো গার্লফ্রেন্ড নাই, ওর কারোর সাথে কোনো রিলেশনও নাই। এরপর হিউন জেনিকে ফোন করে বলে আমাদের এজেন্সি কেউ একজন হ্যাক করে নিয়েছে। জেনি বলে ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। দেখা যায় তাদের এজেন্সিতে সে সমস্ত লোকজন আসছিল যাদেরকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হয়েছিল। এদিকে লি জেনির কিছু ছবি চ্যানকে দেখিয়ে বলে দেখো মেয়েটা কত খারাপ, ও কত ছেলের সাথে রিলেশন করে, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। চ্যান ছবিগুলো দেখে বলে বাহ, ছবিগুলো তো বেশ সুন্দর হয়েছে, তুমি ফটোগ্রাফার হতে পারতে। তখন ও বাসায় ফোন করে জেনির খোঁজ নিচ্ছিল। বলে জেনি কোথায়? বাসার কাজের লোক বলে জেনি ম্যাম কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। এটা শোনার পর চ্যান অনেক রেগে যায় আর বলে এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? তারপর ও তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে জেনির খোঁজে। দেখা যায় জেনি আর হিউন ওরা দুজনে অফিসের সামনে গাড়িতে বসেছিল আর অফিসটা সেই সমস্ত লোকরা ঘিরে রেখেছে। জেনি হিউনকে বলে এই সমস্ত পেপারস নিয়ে তুমি চলে যাও আর আমি লোকদেরকে সামলে নি। জেনি লোকদের সামনে চলে আসে, সবাই জেনিকে ঘেরাও করে আর তার কাছ থেকে টাকা চায়। বলে তুমি আমাদের কাছে থেকে অনেক টাকা হাতিয়েছ, সেগুলো ফেরত দাও। এই ফাঁকে হিউন সেই সমস্ত পেপারস নিয়ে চলে যায়। এদিকে জেনির কাছে চ্যান চলে আসে আর বলে তোমরা কত টাকা পাও, আমি সব ফেরত দিব। তখন জেনি চ্যানের হাত ধরে বলে তাড়াতাড়ি পালিয়ে চলো। ওরা দুজনে পালাচ্ছিল। তখন চ্যানের মনে পড়ে এই জেনি সেই মেয়ে ছোটবেলার ফ্রেন্ড ছিল। রাস্তায় চ্যান জেনিকে থামিয়ে বলে তুমি কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে কত খুঁজেছি, তোমাকে কখনোই আর আমি পালাতে দিব না, আমার কাছে রেখে দিব। দেখা যায় চ্যান আসলে অনেক আগেই জেনির একটি বইয়ের মধ্যে জেনির ছোটবেলার ছবি দেখেছিল আর ও চিনে গিয়েছিল। এরপর ওরা বাসায় চলে আসে। তখন হিউন জেনিকে ফোন করে বলে তুমি ঠিক আছো? জেনি বলে হ্যাঁ আমি ঠিক আছি, তবে তোমাকে আমি যে পেপারস গুলো দিয়েছিলাম সেগুলো ঠিক আছে তো? হিউন বলে হ্যাঁ সেগুলো ঠিক আছে। জেনি বলে আমি একটু পর তোমার কাছে চলে আসব। এখানে চ্যান জেনির কাছে এসে বলে তোমাকে আর অফিসে গিয়ে কাজ করতে হবে না, তুমি বাসা থেকেই সব কাজ করবে। জেনি বলে আসলে ওই জমির প্রজেক্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যান তখন বলে তুমি এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, ওই জমির প্রজেক্টটা আমি কখনোই কাউকে দিব না। জেনি বলে ও এই কথা, আমাকে আগে বললেই পারতে, তাহলে আমি এত খাটাখাটনি করতাম না। আর ও ঘুমাতে চলে আসে। চ্যান জেনিকে ঘুম থেকে তুলে সেই জমিতে আসে আর অনেক দামি দামি কিছু জিনিস বের করে নেয়। এরপর জেনি চ্যানকে ফোন করে বলে তোমাকে আমি কিছু বলতে চাই। চ্যান জেনির কাছে আসছিল। তখন চ্যানের আঙ্কেল চ্যানের নাম্বারে একটা মেসেজ করে যেখানে লেখা ছিল ওই জমিতে যে আগুন লাগিয়েছিল সে হলো জেনির বাবা। এটা শোনার পর চ্যান অনেক আপসেট হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জেনি
চ্যানের সাথে দেখা করতে আসে আর বলে, কাল রাতে আমি তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি কিন্তু তুমি আসোনি কেন? চ্যান তখন জেনির কাছে এসে বলে, তুমি আমাকে বলেছিলে ওই আগুনে তুমি তোমার অনেক কাছের মানুষদেরকে হারিয়েছো, তুমি তো আমাকে এটা বলনি যে ওই আগুনটা তোমার বাবাই লাগিয়েছিল। জেনি বলে, আমার বাবা এই আগুনটা লাগায়নি, কারণ ওই আগুনে আমার বাবাও মারা গিয়েছে। যদি আমার বাবাই আগুনটা লাগাতো তাহলে তো আমার বাবা সেখানে মারা যেত না, তাই না? কিন্তু চ্যান জেনির কোনো কথাই শোনে না। তাই সকালবেলা জেনি অনেক মন খারাপ করে চ্যানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল ওর সমস্ত জিনিসপত্র নিয়ে। সেখানে লি চলে আসে আর ওর হাতে থাকা সেই বক্সটি সেখান থেকে ফেলে দেয়। তখন সেখানে চ্যান চলে আসে। লি চ্যানকে বলে, আমি আসলে দেখছিলাম ও তোমার বাড়ি থেকে কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যাচ্ছে কিনা, চুরি করে তো নিয়েও যেতে পারে, তাই না? চ্যান জেনির ওপর অনেক রেগেছিল, তাই ও লিকে সাপোর্ট করে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। এতে জেনি আর অনেক বেশি হার্ট হয়ে যায়। চ্যান বলে, এ পর্যন্ত যে ও কত মানুষের টাকা মেরে খেয়েছে তার তো কোনো হিসাবই নেই, তো আমার টাকা কখন শোধ করবে? তখন সেখানে হিউন চলে আসে। ও বলে, তোমার কত টাকা লাগবে আমি শোধ করব। একটা কার্ড দিয়ে বলে, এখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো টাকা তুলে নিতে পারো। তখন চ্যান হিউনের কানের কাছে এসে বলে, ছোটবেলায় আমি তোমার যে উপকার করেছিলাম তা কিভাবে শোধ করবে? হিউন কিছু বলার আগেই জেনি হিউনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাবার পর থেকে চ্যান জেনিকে খুব মিস করছিল, কারণ ও জেনিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এদিকে দেখা যায় হিউন জেনির মনটা ভালো করার চেষ্টা করছিল, কারণ ও জেনিকে ভালোবেসে ফেলেছে। জেনি চ্যানকে বলে, তুমি কেন এসব করছো? এমনিতেই আমি তোমার টাকা কিভাবে শোধ করব সেটাই ভাবছিলাম। হিউন তখন জেনিকে বলতে যাবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ও বলতে পারে না। এরপর দেখা যায় চ্যান হিউনের জন্য একটি খেলনা নিয়ে আসে আর বলে, এই খেলনাটা তোমার খুব পছন্দের ছিল তাই না? তাই তোমাকে আমি এই খেলনাটি গিফট করতে আসলাম। যাই হোক, তোমার কি নিজের নামটা মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই আগুনের মধ্যে চ্যানের মা মারা যাওয়ার আগে চ্যানকে হিউনের মায়ের কাছে রেখে যায় যেন চ্যানকে বাঁচিয়ে নেয়, কিন্তু হিউনের মা চ্যানের গলার চেনটি হিউনের গলায় দিয়ে দেয় আর দুজনের নাম চেঞ্জ করে দেয়। কারণ চ্যান ছিল অনেক বেশি বড় লোক, তাই হিউনের মা নিজের ছেলেকে চ্যান বানিয়ে চ্যানের পরিবারে দিয়ে আসে যেন তার ছেলে অনেক ভালোভাবে থাকতে পারে। তার মানে হিউনের নাম চ্যান আর চ্যানের নাম হিউন। এরপর দেখা যায় হিউন ওর দাদার সাথে দেখা করতে এসেছে। সেখানে ও উকিলকে দেখতে পায়। ও বলে, আপনারা এখানে কি করছেন? উকিল বলে, আসলে তোমার দাদা তার সম্পত্তি আবার নতুন করে উইল করতে চায়। এখানে হিউন অনেক টেনশনে পড়ে যায় আর এটা ভাবে যে তার দাদা আবার কেন নতুন করে তার সম্পত্তি উইল করতে চাচ্ছে। এরপর ও লিফটে দেখতে পায় উকিল চ্যানের সাথে কথা বলছিল। তখন ও বুঝতে পারে ওর দাদা হয়তো সব সত্যটা জেনে গিয়েছে, তাই উনি আবারও নতুন করে সব উইল করে চ্যানের নামে সবকিছু দিয়ে দিতে চায়। এসব ভেবে ও অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ও ওর দাদার সাথে দেখা করতে চলে আসে। দেখা যায় ওর দাদা অনেক বেশি অসুস্থ। হিউন এখানে ওর দাদাকে অনেক বেশি ভালোবাসে। এখানে ওর দাদার সাথে কাটানো সব স্মৃতিগুলো মনে করছিল। এটা হিউনের নিজের দাদা না হলেও ছোটবেলা থেকে ওর দাদা ওকে অনেক আদর যত্ন করে বড় করেছে আর অনেক ভালোবেসেছে, তাই ও ওর দাদাকে অনেক ভালোবাসে। কিন্তু সে আর তার গরিব জীবনে ফিরে যেতে চায় না। যেহেতু সব সম্পত্তি ওর দাদা চ্যানের নামে লিখে দিবে আর সবটা জেনে গেছে, তাই ও বাধ্য হয়ে ওর দাদাকে মেরে ফেলতে চায়। ও মারতে যাবে ঠিক তখনই ওখানে জেনি চলে আসে আর ওকে নিয়ে বাহিরে আসে। জেনি হিউনকে বলে, তুমি এসব কি করতে যাচ্ছিলে? হিউন বলে, আসলে আমি এখানে কি করতে পারি? আমি আমার সেই আগের লাইফে ফিরতে চাই না। আমি যতবার সেই ঘটনা থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু তুমি আর চ্যান মিলে বারবার সেই ঘটনাটাকে আমার সামনে নিয়ে আসো। বারবার আমাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দাও। আমি এখানে কি করতে পারি? হিউন এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল, যা দেখে জেনি অনেক ভয় পেয়ে যায়। হিউন বুঝতে পারার পরে ওকে সরি বলে, আসলে আমি তোমাকে এইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু তোমরা পাগলের মতো সেই ঘটনার পিছনে কেন পড়ে আছো? এখানে চ্যান জেনিকে ফোন করে, কিন্তু কোনো কারণে ফোনটা রিসিভ হয়ে যায়। চ্যান শুনতে পায় জেনি হিউনকে বলছিল, তুমি কেন সেই ঘটনা থেকে নিজেকে পালাতে চাচ্ছ? আসলে 15 বছর আগে কি এমন ঘটেছিল? তুমি আমাকে প্লিজ সত্যিটা বলো। এখানে হিউন অনেক ইমোশনাল হয়ে যায় আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই জমির প্রজেক্টে জেনির বাবা কাজ করত, কিন্তু জমির মালিক জেনির বাবার বেতন আটকে রেখেছিল। এতে জেনির বাবা অনেক রেগে সেই জমিতে তেল ছিটাতে শুরু করে দেয়। সিদ্ধান্ত নেয় এখানে ও আগুন লাগিয়ে সমস্ত মাল পুড়ে ফেলবে। জেনির বাবার এইসব কাণ্ড দেখে ফেলে হিউন। জেনির বাবা হিউনকে দেখে হিউনকে ধরতে যায়, কিন্তু হিউন জেনির বাবার মাথায় আঘাত করে পালিয়ে যাবার সময় জেনির বাবার হাতে থাকা লাইটারটি ছুঁড়ে ফেলে, যার কারণে সেখানে আগুন লেগে যায় আর জেনির বাবা সেখানে মারা যায়। আর সবাই ভেবেছে জেনির বাবাই হয়তো আগুনটা লাগিয়েছিল। ঘটনা এখন বর্তমানে। হিউন জেনিকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো ওই কাজটা আমি ইচ্ছে করে করিনি।
ওটা হয়ে গেছে। আমি তোমাকে সত্যি বলছি, তোমার বাবার মৃত্যুর জন্য বা আগুন লাগানোর জন্য আমি দায়ী ছিলাম না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন হিউন দেখতে পায় জেনির ফোনে চ্যান সবকিছু শুনছিল। হিউন মনে করে জেনি আর চ্যান হয়তো প্ল্যান করে এই কাজটা করেছে, আর অনেক রেগে যায়। জেনি বলে, বিশ্বাস করো, চ্যান যে লাইনে আছে সেটা আমি জানতাম না, আর আমরা এইসব প্ল্যান করে করিনি। কিন্তু হিউন ও জেনির কোনো কথা বিশ্বাস না করে ওকে মেরে সেন্সলেস করে দেয়। এদিকে চ্যান তো সব কথা শুনছিল। এরপর চ্যান হিউনকে ধরার জন্য ওর গাড়ির সামনে চলে আসে, আর এখানে দুজনের মধ্যে অনেক বেশি ফাইট হয়। ফাইনালি চ্যান হিউনকে অনেক মারে আর ওকে ফেলে রেখে চলে যাবে। তখন ওর হিউনের মায়ের কথা মনে পড়ে। হিউনের মা চ্যানকে বলেছিল, হিউন যাই করুক না কেন তুমি ওর পাশে সবসময় থাকবে, ওকে দেখে রাখবে। যার কারণে চ্যান আবার হিউনকে হসপিটালে নিয়ে গিয়ে সুস্থ করে। এরপর আমাদেরকে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে জেনি অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সবাই জেনে গিয়েছে যে আগুন ওর বাবা লাগায়নি, হিউনের থেকে অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে। এদিকে হিউন ওর নিজের ভুল বুঝতে পারে আর সব সম্পত্তি চ্যানের নামে লিখে দিয়ে চলে যায়। এরপর দেখা যায় চ্যান আর জেনি ওরা সবকিছু ভুলে আবারও দুজন এক হয়েছে, আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়।